নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। মিমি রয়েছে আপনার সঙ্গে। আর এই মুহূর্তে যে খবর জানাবো, ফের হাইকোর্টে ধাক্কা মমতা তৃণমূলের। অ্যাকাউন্ট খুলতে জরুরি শুনানির আর্জি খারিজ হয়ে গেল। আর্জি খারিজ করলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তালিকা অনুযায়ী মামলার শুনানি হবে জানিয়েছেন বিচারপতি। কি পর্যবেক্ষণ বিচারপতির জানবো, সরাসরি অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, অর্ণব, আজ হাইকোর্টে ঠিক কি হলো? মমতা তৃণমূলের ধাক্কা, অ্যাকাউন্ট খুলতে জরুরি শুনানির আর্জি খারিজ করে দিলেন বিচারপতি। একেবারে তাই। দেখো মিমি, অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা। এই যে 3 দিন, গতকাল 3 দিন, আজকে 4 দিন তৃণমূল কংগ্রেসের তরফে বারবার দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে কলকাতা হাইকোর্টের একক বেঞ্চে। এবং আজকে নতুন যে আপডেট, একদিন আমরা জেনে এসেছিলাম যে তৃণমূল কংগ্রেসের 3টি ব্যাংক অ্যাকাউন্ট, দুটো HDFC ব্যাংক অ্যাকাউন্ট আর একটি ইন্ডিয়ান ব্যাংক, এই 3টি অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে, যেটাকে চ্যালেঞ্জ করে তৃণমূল কংগ্রেস, অর্থাৎ 440 কোটি টাকা যেটা কালীঘাট তৃণমূল কংগ্রেসের, সেই অ্যাকাউন্টে তালা খুলতে বা সেই অ্যাকাউন্ট ফ্রিজ সেটাকে হটাতে তারা মামলা করেছিল। কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসের তরফে আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট কিশোর দত্ত তিনি জানান, অল ব্যাংক অ্যাকাউন্ট অফ দি রুলিং পার্টি, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট সেটা ফ্রিজ করা হয়েছে। কাজেই মামলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা প্রেসিডেন্ট সেট করে, অর্থাৎ একটা যাতে বিষয়টা গুরুত্ব দিয়ে আদালত এই মামলাটা আজকে শুনানির ব্যবস্থা করে এবং যদি সম্ভব হয় সেক্ষেত্রে নতুন একটা প্রেসিডেন্ট তৈরি করে, অর্থাৎ বারবার বিচারপতির নজরে এনে এই মামলাটা শুনানির জন্য চেষ্টা করতে থাকেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তিনি জানিয়ে দেন, বিচার্য মামলার যে তালিকা রয়েছে সেই তালিকা অনুযায়ী মামলার শুনানি হবে। সেই মামলায় এই তৃণমূল কংগ্রেসের মামলাটিকে এগিয়ে নিয়ে এসে, অর্থাৎ সেটিকে হাইজাম্প ফর্মুলে এগিয়ে নিয়ে এসে আগে নতুন করে শুনানির কোনো বিবেচনা করে আদালত সিদ্ধান্ত দিতে সেটা সম্ভব নয়। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মামলা জরুরি শুনানি হচ্ছে না, মামলার তালিকা অনুযায়ী মামলা এগোবে এবং সেই পর্বে শুনানি হবে, এমনটা জানিয়ে দেওয়া হলো। অর্থাৎ জরুরি শুনানির আবেদন ফেরালো। আরো দুটি ঘটনা আজকে উল্লেখ করার মতো, তা হলো আজকে রাজ্য সরকারের তরফে ভার্চুয়াল মোডে এই মামলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাজ্যের সরকার সিনিয়র অ্যাডভোকেট তথা দেশের সলিসিটর জেনারেল তুষার মেহতা, সুপ্রিম কোর্টের অন্যতম আইনজীবী তুষার মেহতাকে রাজ্য সরকার এই মামলায় নিযুক্ত করেছে। এবং তুষার মেহতাও তিনি ভার্চুয়ালি জানান এই মামলায় তিনি সওয়াল করবেন। তার সঙ্গে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার তিনিও থাকবেন তার কলিগ ঘরে এই মামলায়। কিন্তু তিনি কালকে তার সুপ্রিম কোর্ট বা অন্য আদালতে মামলা রয়েছে, সেই অসুবিধার জন্য মামলাটি বৃহস্পতিবার শুনানির জন্য রাখা হোক। এবং এক্ষেত্রে বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, মামলাটা আজকেই যদি তিনি শুনানিতে নিচ্ছেন না, যখন মামলাটি শুনানির জন্য আসবে তখন যেন তার জুনিয়ররা আদালতকে বলে, সেই মোতাবেক আদালত পদক্ষেপ করবে বা বিবেচনা করবে। আরো একটি ইন্টারেস্টিং পয়েন্ট, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বেসুরু বিধায়ক তৃণমূল কংগ্রেসের, যাদের সংখ্যা এই মুহূর্তে বেশি বিধানসভায়, সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের একাধিক বিধায়কের অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টগুলি ফ্রিজ হয়। এবং এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যারা কমপ্লেনেন্ট, অর্থাৎ যারা অভিযোগকারী, যাদের অভিযোগের প্রেক্ষিতেই পুলিশ এই ব্যাংকের অ্যাকাউন্টগুলি ফ্রিজ করেছে, তাদের তরফেও এবার আইনি কোমর বাঁধা শুরু হলো। এবং সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট কে পরমেশ্বরকে এই মামলা তারা নিযুক্ত করলেন। এবং সেই আইনজীবীও সশরীরে নয়, তিনি ভার্চুয়াল মোডে, তিনি দিল্লি থেকে কানেক্ট ছিলেন এবং তিনিও বললেন এই মামলায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা বেসুরু বিধায়কদের নিয়ে তিনি এই মামলায় সওয়াল করতে চান। কাজী তৃণমূল কংগ্রেসের যে কয়েকশো কোটি টাকা যে অ্যাকাউন্টে রয়েছে কালীঘাট তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের, সেখানে প্রথম পয়েন্ট আজকে যেটা নতুন এলো, 3টে অ্যাকাউন্ট নয়, সমস্ত তৃণমূল কংগ্রেস অ্যাকাউন্ট থেকে এই মুহূর্তে ফ্রিজ হয়ে গেছে, এমনটা দাবি করেছেন তাদের আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট কিশোর দত্ত। এই মামলায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার, দেশের সলিসিটর জেনারেল তুষার মেহতাকে এই মামলায় নিযুক্ত করেছে। তার সঙ্গে অবশ্যই এই কলকাতা হাইকোর্টের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল মামলায় থাকবেন। এছাড়াও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বেসুরু বিধায়করা তৃণমূল কংগ্রেসের, তাঁরা যারা যে অভিযোগ করেছিলেন তারাও কিন্তু আইনি লড়াইয়ের এক ইঞ্চি জায়গা ছাড়বেন না। তারা এবার কে পরমেশ্বর সিনিয়র অ্যাডভোকেট সুপ্রিম কোর্টে তাকে এই মামলায় নিযুক্ত করলেন। সব মিলিয়ে এই মামলা বিচার্য মামলার যে তালিকা, তার যে সিরিয়াল নাম্বার, সেই অনুযায়ী হবে। দ্রুত শুনানির আর্জি দিয়েছেন বিচারপতি সঙ্গে থাকো। ইতিমধ্যে
ইতিমধ্যেই 21শে জুলাইয়ের সভা কারা করবে, মমতা তৃণমূল নাকি নব তৃণমূল, তাই নিয়ে তো দড়ি টানাটানি শুরু হয়েই গেছে। গতকাল ধর্মতলায় কুণাল ঘোষ, দোলা সেন, গতকাল না রবিবার কুণাল ঘোষ, দোলা সেন, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়রা তারা যান ধর্মতলায় গিয়ে মাপজোক করেন। আর এই তিনজনের বিরুদ্ধে এবার মামলা হলো ট্রাফিক আইন ভেঙে ধর্মতলায় মাপজোক করার অভিযোগ। রবিবার দুপুরে ফিতে হাতে রাস্তায় কুণাল, দোলা ব্যস্ত সময়ে ট্রাফিকে বাধা দেওয়ার অভিযোগ তাদের বিরুদ্ধে। কুণাল, দোলাদের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় মামলা দায়ের হয়। অভিযুক্ত মমতা তৃণমূল নেতাদের নোটিশ দেওয়া হয়েছে। একটা গাড়িও আটকায়নি ওখানে, কোথাও দেখা যাবে না যে কোথাও কোনো গাড়ি আটকেছে, কোথাও কোনো রকম কোনো যান চলাচল বাধাপ্রাপ্ত হয়েছে। কেন করতে যাব? আমাদের দল সভা করার জন্য অনুমতি চেয়েছে পুলিশের কাছে, অনুমতি দেয়া হবে না সেটা তো আমরা এখনো জানি না। তো ফলে অনুমতি দেয়া হবে ধরে নিয়েই তো আমরা একটা বেসিক প্রস্তুতি রাখবো। সেই প্রস্তুতিটায় আমাদের ছাত্র যুব গণসংগঠনের কিছু বক্তব্য আছে। আমরা জাস্ট একবার চারধার দেখে নেওয়া যে আমাদের ওখানে করলে কিভাবে কি করব। আমরা তো কোনো বাঁশ নিয়ে ওখানে পুঁততে যাইনি, আমরা একটা ফিতে নিয়ে শুধু মাপামাপি করিয়েছি। তো তাতে এত রাগ হলে কি করা যাবে? 21শের সভা নিয়ে তৃণমূলকে তোপ মুখ্যমন্ত্রী, অনুমতি নিয়েই রাজনৈতিক কর্মসূচি করতে হবে। ভিক্টোরিয়ার সামনে মাপজোক মামার বাড়ি নাকি, তৃণমূলকে তোপ শুভেন্দু অধিকারীর। অনুমতি নিয়ে রাজনৈতিক কর্মসূচি করবেন? আমাকে 104 বার হাইকোর্টে যেতে হয়েছে। আপনি অ্যাপ্লিকেশন করে দিয়ে কলকাতার রাস্তায় ভিক্টোরিয়ার সামনে ফিতা নিয়ে চলে যাবেন? কি মামার বাড়ি নাকি? ফিতা নিয়ে যাবেন মাপতে? কে অধিকার দিয়েছে আপনাকে? কে অধিকার দিয়েছে? পারমিশন প্রেয়ার করবেন, কোথায় দেবো বলে দেবো। আরে আপনাদের লোক প্রচুর, প্রচুর লোক, লক্ষ লক্ষ লোক, 30 লাখ লোক হয়। 11 সালে তো ব্রিগেডে গেছিলেন, এবারেও চলুন না ব্রিগেডে যাই, দম আছে। বিধানসভা ভোটের আগে প্রচারে বেরিয়ে ডিজে বাজবে মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তারই মন্তব্যের জন্য হাইকোর্টে মামলা হয়। সিআইডি তদন্তকারী সংস্থা তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের অনুমতি পেয়েছে বিধাননগর আদালত থেকে, এবং সেই মতো নোটিশও পাঠানো হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর এই নোটিশকেই চ্যালেঞ্জ জানিয়ে ফের হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়, দ্রুত শুনানি চেয়ে হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কথা বলবো অর্ণবের সঙ্গে। অর্ণব, হাইকোর্টে আজ ঠিক কি হলো? অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আবেদন জানালেন দ্রুত শুনানি চেয়ে এই নোটিশকে চ্যালেঞ্জ করে, তার পরিপ্রেক্ষিতে কি হলো কোর্টে? মিমি, গত কয়েকটা শুনানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যথেষ্ট ধাক্কা খেয়েছিলেন, কারণ তিনি শুনানি করতে ব্যর্থ হয়েছিলেন। এবং আজকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে সকাল 10:30 কিছু সময় পরে তিনি ফের দৃষ্টি আকর্ষণ করেন। কারণ আজকে তারিখটা 30শে জুন 2026, কারণ আজকের দিনেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কণ্ঠস্বর বা তার গলার স্বর নেওয়ার জন্য বিধাননগর পুলিশ তাকে ডেকে পাঠিয়েছে। কি বিষয় না, আমরা প্রত্যেককেই জানি যে বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন তিনি ডিজে সংক্রান্ত মন্তব্য, একই সঙ্গে অমিত শাহের নাম করে মন্তব্য, একাধিক বিষয় ঘটেছে এবং সেই সমস্ত মন্তব্যগুলো প্ররোচনামূলক, উস্কানিমূলক। সেই ঘটনায় মামলা দায়ের হয় বিধাননগর পুলিশে এবং তারই তদন্ত করছে এই মুহূর্তে সিআইডি। এবং সিআইডির ওই তদন্তে যে মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই মন্তব্যে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিজের যে গলা, সেই কণ্ঠস্বরের নমুনা নিয়ে পুরোটাকে ম্যাচ করতে চায় এবং সেটাকে কার্যত আইনি পরিভাষায় এটাকে এভিডেন্স হিসেবে, সাক্ষ্য হিসেবে আদালতে সেটাকে প্রতিষ্ঠিত করতে চায়। তাই আজকে 30শে জুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠানো তার গলার স্বর নেওয়ার জন্য বা কণ্ঠস্বর নেওয়ার জন্য। এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আদালতে মামলা করে জানিয়েছিলেন যে তিনি স্বীকার করে নিচ্ছেন যে মন্তব্যগুলি দেখানো হয়েছে বা যেগুলি মামলা হয়েছে সেটা তারই গলার, তারই কণ্ঠস্বর, তার গলার স্যাম্পেল নেওয়ার প্রয়োজন নেই। তাই তিনি কলকাতা হাইকোর্টে বলেছিলেন তিনি যেখানে অ্যাডমিট করে নিচ্ছেন তিনি ওই মন্তব্য করেছিলেন, ডিজে সংক্রান্ত মন্তব্য বা অমিত শাহ সংক্রান্ত মন্তব্য, কাজী তার গলার কণ্ঠস্বর নেওয়ার প্রয়োজনীয়তা কোথায়? এই অবস্থায় তার কণ্ঠস্বর যাতে না নেওয়া হয় তাই তিনি কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন। আজকে গতকাল এক প্রস্ত শুনানি হয়েছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে। তিনি শুনানি করেননি, কারণ রাজ্য যেভাবে মামলার নথি পেয়েছে তাদের একটু সময় দরকার ছিল। তাই আজকে ফের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে মামলার শুনানির জন্য দৃষ্টি আকর্ষণ করা হয় এবং বিকেল 4টের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের শুনানি হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি তার মানে এটা স্বীকার করে নিচ্ছেন যে এই কণ্ঠস্বর তারই? একেবারে স্বীকার করে নিয়েছেন। তিনি মামলায় এটাই জানিয়েছেন
ওই গলা অর্থাৎ বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন সেটা আরামবাগ হোক বা আরও কয়েকটি জায়গা তিনি যে ধরনের মন্তব্য করেছেন এবং দক্ষিণ চব্বিশ পরগনায় মন্তব্য করেছেন সেই মন্তব্যগুলো উস্কানিমূলক ছিল, প্ররোচনামূলক ছিল। সেটা যে আদতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাট তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেটা তিনি অ্যাডমিট করছেন, কিন্তু তিনি গলার কণ্ঠস্বরের নমুনা কি মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিন? যারা বাংলাকে বঞ্চিত করেছেন, আমাদের লাইনে দাঁড় করিয়েছেন আর আমাদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছেন, 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে হালকা করে একটু ডিজেও বাজবে। রবীন্দ্রসঙ্গীত তো প্রতিবার বাজে, তার সাথে হালকা করে একটু ডিজে বাজবে। এবার যারা বেশি লম্পজম্প করছেন, আমাদের সৌজন্যতা আমাদের দুর্বলতা নয়। আমাদের যদি ভেবে রাখেন যা ইচ্ছা তাই করবো আর তৃণমূল চুপ থাকবে, বাংলার মানুষ চুপ থাকবে, জবাবটা এমন ভাবে দিতে হবে কড়ায় গন্ডায়। কোর্ট কোনো রকম স্টে দেয়নি, তো হাইকোর্ট যখন কোনো স্টে দেয়নি তার মানেটা হচ্ছে যে আমাদের মামলা আজকে হবে। এবার আজকে কোর্ট প্রসিডিংস আছে, তো কোর্ট প্রসিডিংসে আমার তরফ থেকে যেহেতু আমি ডিফেক্ট কমপ্লেনেন্ট, তো আমার অ্যাডভোকেটরা আজকে এখানে অ্যাপিয়ার করবেন। এবার অভিষেক ব্যানার্জি আসবেন কি আসবেন না সেটা তার ম্যাটার, তো তিনি যদি আসেন তো হবে, না হলে সেটা কোর্ট বুঝবে। এদিকে ডিজে মন্তব্যের জন্য আজই কণ্ঠস্বরের নমুনা দিতে হবে অভিষেককে। আজই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি তলব করেছে। হাজিরা না দিলে কড়া পদক্ষেপের সম্ভাবনা। অনুপ রয়েছে সঙ্গে, আরো জানবো। অনুপ, কখন হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? তাহলে বিপদ কি আরো বাড়ছে অভিষেকের? একবার আরও বিপদে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটা বলা চলে। তার কারণ ডিজে মামলায় তাকে বলা হয়েছিল তার যে গলার যে কণ্ঠস্বর সেই নমুনা তার পরীক্ষা করা হবে। বিধাননগর এসিজিএম যে আদালত, সেই আদালতে দুপুর 12টার মধ্যে উপস্থিত হবে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সেক্ষেত্রে আদালতের হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে স্টে অর্ডার নেই এমনটা বলা হচ্ছে, এবং সেক্ষেত্রে বলা হয়েছিল যে তিনি মনে করা হচ্ছিল হাজিরা দেবেন এবং এক্ষেত্রে তার নমুনা, গলার কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা নেওয়া হবে। তার কারণ হিসাবে বলা হচ্ছে যে মন্তব্য তিনি করেছেন ভোট প্রচারে গিয়ে 3টি জায়গার ক্ষেত্রে। এক, রবীন্দ্রসঙ্গীতের মাঝে ডিজে বাজানো হবে 4 তারিখে। প্রত্যেকবার রবীন্দ্রসঙ্গীত বাজে, এবারে শুধুমাত্র রবীন্দ্রসঙ্গীতের মাঝে 4 তারিখের দুপুরের পরে ডিজে বাজানো হবে। এই মন্তব্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডির পক্ষ থেকে বারবার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে সিআইডির পক্ষ থেকে আদালত দ্বারস্থ হয়েছিল, বলা হয়েছিল যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার সেই মন্তব্য তার ছিল কিনা তিনি সেইভাবে কিন্তু কোর্টের দ্বারস্থ হয় এবং তার নমুনা পরীক্ষা করা হবে। ইতিমধ্যেই দুপুর 3টের সময় যারা ফরেন্সিক আধিকারিক তারা এসে পৌঁছবেন এমনটাই বলা হচ্ছে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এখনো আসবেন কিনা তা স্পষ্ট নয়। তারই পাশাপাশি দেখলে দেখা যাবে এই যে গোটা মন্তব্যের ঘটনার পরিপ্রেক্ষিতে সিআইডির পক্ষ থেকে যে সমস্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তার পরিবর্তিতে বলা হয়েছিল বিধাননগর আদালতে তাকে দ্বারস্থ হতে হবে এবং সেখানেই তার গলার কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করা হবে। কিন্তু এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আসবেন কিনা সেটা না হলেও কিন্তু পরবর্তী ক্ষেত্রে যিনি মামলাকারী রাজীব সরকার তিনি এসে উপস্থিত হয়েছেন। তিনি জানাচ্ছেন যে তিনি আইনজীবী 10 জন আইনজীবী দাঁড় করানো হয়েছে, ভোকালতনামা কিন্তু তার বিরুদ্ধে করা হবে। তার কারণ সেক্ষেত্রে তিনি যদি না হাজিরা দেন সেক্ষেত্রে কিন্তু আরও বিপাকে পড়তে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কারণ এই মন্তব্যেই যে সমস্ত মন্তব্য করা হয়েছিল ডিজে মামলায় এবং বলা হয়েছিল আজকে ঠিক 12টার মধ্যে অনুপ যে আজ হাজিরা দেন কিনা অভিষেক বন্দ্যোপাধ্যায়।